টর্চের আলো কাঁপতে কাঁপতে গাছের ওপর পড়ল। সেখানে কেউ নেই, কিন্তু মাটিতে একটা বিশাল ছায়া পড়েছে। ছায়াটা ধীরে ধীরে একটা মানুষের আকার নিল, যার মাথায় জমিদারি পাগড়ি, কিন্তু তার ডান হাতে কোনো আঙুল নেই। ছায়াটা মাটির ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে সেলিমের দিকে এগিয়ে আসতে লাগলো। যে আমার জিনিসে হাত দেয় তার আঙুল আমি রাখি না, দে তোর হাতটা আমারে দিয়া দে। উস্তাদ, আমারে সাইডে যায়েন না। এবার ছায়াটা সেলিমের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উঁচু হলো। সেলিমের চোখ ভয়ে উল্টে যাওয়ার উপক্রম। ঠিক সেই মুহূর্তে আরিফ তার কোমরে গোজা লোহার কুড়ালটা বের করে বিসমিল্লাহির রহমানির রহিম, যা শয়তান, দূরে যা। সর্বশক্তি দিয়ে ছায়ামূর্তিটির দিকে ছুঁড়ে মারল। লোহার কুড়ালটা ছায়ার বুক ভেদ করে পেছনের বটগাছে গিয়ে গেঁথে গেল। লোহা ছোঁয়ার সাথে সাথে ছায়ামূর্তিটা একটা বিকট আর্তনাদ করে ধোয়ার মতো পেঁচিয়ে গেল। বাতাস থেকে পোড়া মাংসের গন্ধ আসতে লাগলো। আরিফ হাঁপাতে হাঁপাতে কালু ফকিরের দরজায় লাথি মারল। কালু ফকির যেন আগে থেকেই জানতো। সে দরজা খুলে দিল। তার এক হাতে জ্বলন্ত আগরবাতি, অন্য হাতে একটা পিতলের বদনা। আমি তোরে মানা করছিলাম না আরিফ, ওই হালদার বাড়ির ত্রিসীমানায় যাবি না। আইস তুই কারে ডাইকা আনছস দেখছস? বাবা, আমারে বকেন, কিন্তু পোলাডারে বাঁচান। ও না বুইঝা জমিদারের আংটি পইরা ফালাইছে, এখন তো খুলতে পারতাছে না। কালু ফকির টর্চের আলো সেলিমের ডান হাতের উপর ফেলল। সেলিমের তর্জনীটা ফুলে একদম কালো হয়ে গেছে। আংটির লাল পাথরটা এখন মানুষের হৃৎপিণ্ডের মতো ধুকপুক করছে। মনে হচ্ছে পাথরটা সেলিমের রক্ত শুষে নিয়েছে। সর্বনাশ, এইটা তো হরিনারায়ণের রক্ত আংটি। এই আংটি একবার যার আঙুলে বসে সে আর জিন্দা ফিরে না। জমিদার তার খাজনা না নিয়ে ছাড়ব না। খাজনা, আমার খাজনা। সেলিমের গলাটা আর আগের মতো নেই। একটা ভরাট, বয়স্ক এবং কর্কশ আওয়াজ বের হচ্ছে তার গলা দিয়ে। সে হঠাৎ করে কালু ফকিরের দিকে তেড়ে এলো। ফকির, তুই আমার শিকারের মাঝখানে আসিস না। ও আমার জিনিস চুরি করছে। চোরের শাস্তি কি